জেরিন মুচকি হেসে বলে, এমনিতেই বেচারি কষ্টে আছে, তার উপর ভয় দেখাচ্ছিস। এটা কিন্তু ঠিক না কুশ। এইসব বললে তোকে বিয়ে করতে রাজি হবে? বাচ্চা মেয়ে, একটু ভুল না হয় করেই ফেলেছে, এর জন্য এত নির্দয় হোস না। নিমো, তুমি কেঁদো না, তোমার বিয়ে ধুমধাম করেই হবে। এই বিশ্বাসঘাতককে ভুলে যাও। তুমি না স্ট্রং গার্ল। নমিতা নিঃশব্দে কেঁদেই চলেছে। কুষাণও আর কিছু বলে না। এত বড় ধাক্কাটা যে যখন খেয়েছে একটু তো কাঁদবেই। পার্লারে পৌঁছেও নমিতার কান্না থামেনি, ফ্যাচ ফ্যাচ করে কেঁদেই চলেছে। যদিও কান্নার গতি আগের চেয়ে অনেকটা কমেছে। জেরিনার কাইফার সাজ প্রায় অর্ধেক হয়ে গেছে। সাফিনদের দেওয়া গহনা শাড়ি সব গাড়িতেই ফেলে এসেছে কুষাণ। নমিতা সাজবে তার দেওয়া শাড়ি আর গহনা পরে, অন্য কারোর টাকায় নিজের বউকে সাজাতে দেবে না, এমনকি দেয়নিও। গায়ে হলুদের লেহেঙ্গা থেকে শুরু করে সব কুষাণ আর কুষাণের বাবার টাকায় কেনা। বিরক্ত হয় কুষাণ, এতক্ষণ ধরে কাদার কি মানে আছে। নমিতাকে আলগোছে জড়িয়ে ধরে অনুরোধের স্বরে বলল, আর কাঁদিস না জান, চোখ দুটো লেবুর মতো মোটা হয়ে যাচ্ছে। আমি আছি তো নাকি? নমিতা কান্না বিজড়িত গলায় জবাব দেয়, আমার বিয়েটা ভেঙে গেলে বাবা মার কি অবস্থা হবে ভাবতে পেরেছো? ওনারা আমার চেয়েও বেশি ভেঙে পড়বেন। মানুষ খারাপ কথা বলবে, আঙ্গুল তুলবে আমাদের দুই বোনের উপর। আমরা আর বিয়ে হবে না। তাহলে সেজে কি করব? চলো না বাসায় যাই, সবাইকে বলে দেই এই বিয়েটা হবে না। কুষাণ আলতো হাত বুলে মেয়েলি সিল্কি চুলে শান্ত কিন্তু গভীর কণ্ঠে বলে, কাউকে এখন কিচ্ছু জানাতে হবে না। তোর বিয়ে আজই হবে, সেসব নিয়ে চিন্তা করিস না। দ্রুত রেডি হয়ে নে, তাহলে দ্রুত বাসায় যেতে পারবি। নমিতার কান্নার বেগ বেড়ে যায়। সিক্ত চোখে তাকিয়ে মিনমিন স্বরে বলে, কে বিয়ে করবে আমায়? তোমার তো সীমার সাথে বিয়ে ঠিক হয়ে গেছে। কুষাণ ফিক করে হেসে ফেলে, আলতো হাতে নমিতার চোখের পানি মুছে দেয়। আগে বাসায় যাই, তারপর দেখছি পাত্র কোথা থেকে ম্যানেজ করা যায়। আর কোনো কথা নয়, এখন চুপচাপ রেডি হ। কুষাণ পকেট থেকে রুমাল বের করে, রুমালটা বাড়িয়ে দেয় নমিতার দিকে। নমিতা সেই রুমালে নাক মুছতে মুছতে বলে, আমি বিয়ে করব না কুষাণ ভাই। তোমার কষ্ট করে পাত্র খুঁজতে লাগবে না, এমনিতে অনেক করেছো। তাছাড়া আমি কি খেলার পুতুল যে যার তার সঙ্গে বিয়ে করে নেব? আমি এখন থেকে মনোযোগ দিয়ে পড়াশোনা করব, সবার কথা মতন চলবো। তবুও আমাকে যার তার সাথে বিয়ে দিয়ে দিও না। ছোট মানুষের মতো ঠোঁট ভেঙে কাছে নমিতা, তা দেখে হাসলো কুষাণ। কেমন করে বাচ্চাদের মতো বায়না করছে, নাকের ডগা লাল টুকটুকে হয়ে গেছে, তীর তীর করে কাঁপছে নরম ঠোঁট জোড়া। কুষাণ সরু চোখে 2 মিনিট ধরে সব খুঁটিয়ে খুঁটিয়ে দেখে, অগোচরে হাসলো, কানে কানে ফিসফিস করে বলল, তুই কি কান্না বন্ধ করবি না? নমিতা ডানে বায়ে মাথা নাড়ল, যার অর্থ না, অর্থাৎ সে কান্না থামাবে না। কুষাণ একটু আহ্লাদ দিয়ে বলল, আর কান্না করিস না জান, চেহারার গুলো নষ্ট হয়ে যাবে তো। কেমন হয়ে গেছে সুন্দর মুখটা, তো চোখে পানি মানায় না। এখন যদি কান্না থামাস তাহলে খুব শীঘ্রই বুলডোজার দিয়ে হানিমুনে যাব। আর যদি আমার কথা না শুনিস তাহলে সাফিনের সঙ্গেই বিয়ে দিয়ে দেব। বলে কুষাণ নমিতাকে রেখে বাহিরে চলে আবিদের কাছে। বুলডোজার দিয়ে হানিমুনে যাবে শুনে এক মুহূর্তের জন্য হেসে ফেলে নমিতা। বুলডোজার দিয়ে কেউ হানিমুনে যেতে পারে? আজই শুনল সে। ফের পাঁচে মুখ করে চেয়ারে গিয়ে বসলো সে। কোনটা রেখে কোনটা চিন্তা করবে বুঝতে পারছে না। তারপর পার্লারের লোকজন তাদের কাজ শুরু করে দিল। ফেরার পথে ঘটে ঘোর বিপত্তি। দুটো গাড়ি পিছু নেয় কুষাণের গাড়ির পেছনে। তবে কুষাণ বিকল্প রাস্তা আগেই ভেবে নিয়েছিল বলে সেই পথ গাড়ি চালায়। সবার প্রাণ তখন হাতের তলাতে এসেছে। রাগে তো কুষাণ বলেই দিয়েছে, চেনা নেই জানা নেই এমন একটা ছেলের সঙ্গে প্রেম করেছে, যার জন্য এখন আমাদের সবার জীবন স্বয়ং সংশয়ের মুখে পড়তে হচ্ছে। আবিদ, একে ওদের হাতে তুলে দিয়ে আয়। এই বেকুবের জন্য সবাই জীবন দেবো নাকি? অভিমানে কিশোরী চোখ জলে জমে। আবেগ ভেজা চোখ, কিঞ্চিত ব্যথা হলো বুকের বাঁ পাশে। সেও কি কোনো অংশে কম? নির্দ্বিধায় কাট কাট আওয়াজে বলে দিল, আদিব ভাই, ওকে বলেন গাড়ি থামাতে। আমার জন্য এতগুলো মানুষের জীবন হুমকির মুখে পড়তে পারে না। এর চেয়ে ভালো আমি একাই মরি। থামাতে বলেন গাড়ি। টিস্যু দিয়ে চোখের নিচ বরাবর মুছতে হচ্ছে তার। কুষাণ দরাজ গলায় বলে,
সেটা প্রেম করার আগে মনে ছিল না, আর মনে থাকবেই বা কি করে? হৃদয়ে ভালোবাসার উথাল পাথাল ঢেউ। কারণ তার বয়স খুব বেশ হয়ে আচ্ছা কারণ তার বয়স খুব বেশি হয়ে গেছে কিনা। প্রেম না করলে হবে কি করে? উথাল পাথাল ঢেউয়ে কাউকে ভাসাতে হবে তো। শেষের কথাটা দাঁতে দাঁত পিষে বলল কুষাণ। যখনই ভাবে নমিতা তাকে রেখে অন্য কাউকে ভালোবেসেছে, কথা বলেছে, হেসেছে, ছুঁতে দিয়েছে, তখনই সব ভুলে হিংস্র হয়ে ওঠে। নিজেকে সামলাতে পারে না, মনে হয় এখনই দুটোকে মেরে ফেলতে। নমিতা মুখ শক্ত করে বসে থাকে, কিছু বলে না, কারণ সবকিছুর জন্য সেই দায়ী। কথা তো কিছু শুনতেই হবে। কুষাণ কি আর তাকে কখনো ছাড় দিবে? লাল টুকটুকে লেহেঙ্গায় আবৃত নমিতা, কুষাণের পরনে শুভ্র রঙের শেরওয়ানি। পাত্রপক্ষ এসে বসে রয়েছে ড্রয়িং রুমে। অজানা কোনো কারণে পাত্রপক্ষের আসার লোকজন খুবই কম। আনন্দমুখর পরিবেশ, সকলের মুখে হাসি যেন উপচে পড়ছে, সবার হাস্যরত বদন। একবার দেখে নেয় নমিতা, কুষাণ নমিতার হাতটা ছেড়ে দেয়। নমিতা মনের জোর বাড়ালো, শক্ত করলো নিজেকে, হেঁটে সকলে সাফিনের সামনে গিয়ে দাঁড়ালো। তার মনে কোনো ভয় নেই, দ্বিধা নেই। সবাই জিজ্ঞাসা করে এত দেরি কেন হয়েছে। সাফিনের পাশে বসতে বলে নমিতার মা। নমিতা ঠায় দাঁড়িয়ে থাকে, আকস্মিক জোরালো কণ্ঠে বলে ওঠে। এই বিয়ে হবে না। আচমকা উপস্থিত সবার দৃষ্টি পড়ে নমিতার ওপর। দেয়ালে ধাক্কা খায় শব্দগুলো, সবাই অবিশ্বাস্য নয়নে গুঞ্জন শুরু করে দেয়। মাহমুদা বেগম করুণ দৃষ্টিতে তাকালো কুষাণের দিকে, তবে হানিফ তরফদার একদম স্বাভাবিক। নমিতার মা বাবা ভাই বোন সবাই যেন পিলে চমকে উঠল। শাহনাজ বেগম উদ্বেল স্বরে বললেন। এসব কি বলছিস নিমু? বিয়ে হবে না মানে? নমিতা সোজা সবটা জবাব। যা বলেছি ঠিক বলেছি। আমি এতদিন ভুল ছিলাম, কিন্তু আমার চোখে আজ খুলে গেছে। ভালোবাসায় অন্ধ হয়ে গিয়েছিলাম বলে আমাকে বাজেভাবে ঠকানোর ষড়যন্ত্র মাস্টার প্ল্যানটা রেডি করেছিল, সেটা এখন পরিষ্কার হয়ে গেছে। তবে মানতে হবে, চক্রান্তটা অনেক নিখুঁত ছিল, কিন্তু আফসোস, আমাকে বোকা বানাতে পারলেও আমার কুষাণ ভাই, জেরিন আপু আর আদিব ভাইয়াকে বোকা বানাতে পারেনি। সব চক্রান্ত ধরে ফাঁস করে দিয়েছে তারা। সাফিন বিস্ফোরিত নেত্রে আশ্চর্য স্বরে প্রশ্ন ছুড়ে। এসব কি বলছো নিমাই? কিসের চক্রান্ত? কিসের মাস্টার প্ল্যান? আমি তো কিছুই বুঝতে পারছি না। ও, তুমি কিছুই বুঝতে পারছো না? ওকে ফাইন, আসো তোমাকে বোঝাই। কুষাণের হাত থেকে প্রমাণগুলো এনে সবার সামনে উঁচু করে ধরে বলল। এগুলো কি তাহলে? আখি তোমার ভাইয়ের স্ত্রী নয়, কারণ তোমার কোনো ভাই নেই। আখি তোমার স্ত্রী। তোমার স্ত্রী থাকা সত্ত্বেও আমার থেকে সব লুকিয়েছো। আমি এটাও জানতে পেরেছি তোমার প্রথম স্ত্রী কোনোদিনও মা হতে পারবে না, তাই তুমি আমাকে বিয়ে করছো। তোমাদের আশা পূরণ হওয়ার পর ছুঁড়ে ফেলতে চেয়েছিলে আমাকে। ছি সাফিন, আমার সঙ্গে এত বড় প্রতারণা করতে একটু বিবেকে বাঁধলো না? কি ক্ষতি করেছিলাম আমি তোমার? কেন এভাবে ঠকালে আমায়? গ্রামের মেয়ে বলে এত সহজ সরল ভেবেছো যে এত খারাপভাবে ঠকানোর চিন্তা ভাবনা করলে? হারিস তরফদার ধিক্কার জানালেন সাফিনদের পরিবারকে। একজনের মুখ থেকে আর একজনের মুখে গুঞ্জন তখন চলমান। এবার কুষাণ এগিয়ে এলো, নমিতার হাত দিয়ে সন্তর্পণে সরিয়ে নিল তার পেছনে। কুষাণ উচ্চস্বরে বলল। আমাদের মাঝে কেউ কথা বলতে আসবে না। বোঝাপড়াটা আমাকেই করতে দাও। ফোনের স্ক্রিনে সেই ভিডিওটা বের করে সাফিনকে বলল। নিজের মুখে সবটা স্বীকার করবি, নাকি সবাইকে সিনেমা হলের পর্দায় তোদের বেড সিন দেখাবো? আখির চোখে ভয়। সাফিনের বাবাও শুকনো ঢোক গিললেন। সাফিন হঠাৎই হেসে ওঠে, হাসির শব্দে ঝংকার তুলে চারপাশ। সেই শব্দে আখিও ভয়কে দূর করে ঢেলে ক্রুর হাসে। ব্যাগ থেকে একটা রিমোট বের করে সাফিনের হাতে দেয়। সাফিন রিমোটটার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে বলল। কাজী সাহেব, আপনি কি এখন বিয়ে পড়ানো শুরু করবেন, নাকি পান হারাতে চান? কপালে সূক্ষ্ম চিন্তার ভাঁজ পড়ল কুষাণের। অনেকক্ষণ যাবৎ দাঁড়িয়ে রয়েছে দেখে নমিতাকে সোফায় বসালো। বেচারি এখনো ফুপিয়ে কাঁদছে। সুঠাম দেহি মানুষটি শটান হয়ে দাঁড়িয়ে সাফিনের সামনে, রক্তিম চোখে জ্বলছে প্রতিশোধের আগুন। সাফিনের যেন তাতে কিছু যায় আসে না। কুষাণ নিরেট কণ্ঠে জানতে চাইল। এত কিছুর পরও তোর বিয়ে করার শখ মেটেনি? নির্লজ্জতার একটা সীমা আছে। নিমুকে কোনো মতেই তুই বিয়ে করতে পারবি না। তোদের একটা সুযোগ দিচ্ছি, আজ এই মুহূর্তে এখান থেকে সশরীরে বের হয়ে যা, নয়তো এর ফল কিন্তু
খারাপ হয়ে যাবে। আরে আজব তো, বিয়ে করতে এসে বউ রেখে যাব? আমার বেডরুমে ক্যামেরা বসিয়ে আমার আর আমার স্ত্রীর প্রাইভেট মুহূর্তে ভিডিও করেছিস, আমার ভালোবাসার সম্মানে চোদাঘাত করেছিস। এবার তোর বোনের সাথে রোমান্স করে ভিডিও বানাবো, তা কি করে হয়? এবার তোর বোনের সাথে রোমান্স করে ভিডিও বানাবো না, তা কি করে হয়? লোকজন দেখবে, জানবে তোর বোনের ফিগার। এই জঘন্য কথাগুলো শুনে কুষাণ আর সহ্য করতে পারে না। চোখের রক্ত চড়চড় করে ওঠে। মুহূর্তে এক ঘুষি মেরে সাফিনের নাক চেপে দেয়। চারদিকে তীব্র হট্টগোল। নমিতার অন্তর জুড়ে ছড়িয়ে পড়ে ঘৃণার আগুন। ঘৃণায় গা গুলিয়ে আসে। এমন একটা মানুষকে ভালোবাসার অপরাধে নিজেকে জুতা পেটা করলেও কম হয়ে যাবে। নাজিম তরফদার আর আবিদ কুষাণকে জাপটে ধরে রক্তপাত করা থেকে আটকাচ্ছেন। কুষাণ কন্ট্রোল হারিয়ে ফেলেছে। হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়েছে সে। তার ভালোবাসার গায়ে কলঙ্ক লাগানো দুঃসাহস দেখালো কি করে? রক্তপাতের মাধ্যমে সেই দাগ মুছবে আজ। হিংস্রতায় হয়ে ওঠে মুহূর্তেই। জ্যান্ত পুঁতে ফেললেও তার মনের দহন মিটবে না। সাফিনের পরিবারও ক্ষিপ্ত হয়। সাফিন রিমোটটা নিয়ে দাপট দেখিয়ে বলল, তোর এই আগুন, এই পাওয়ার সব ঘুরিয়ে যাবে 1 সেকেন্ডে। এক চাপে ধ্বংসে পরিণত হবে এই বাসা, মাটির সঙ্গে মিশে যাবে সবাই। তোর সামনে দিয়ে বিয়ে করে নিয়ে যাব, তুই কিচ্ছু করতে পারবি না। চারপাশে উত্তেজনার বিস্ফোরণ। মানুষ হুড়মুড় করে বেরিয়ে যেতে চাইছে। রাহেলা বানু চুপ করে বসে থেকে সব দেখছেন আর পান চিবোচ্ছেন। কুষাণের ওপর তার সম্পূর্ণ ভরসা আছে। এতক্ষণে সবাই বুঝে গেছে বাসায় বোমা আছে। তৎক্ষণাৎ কনুই উঁচিয়ে কুষাণ সবাইকে থামায়। তীব্র দৃষ্টি ছুড়ে দেয় চারপাশে। সবাই থেমে গেলেও চেঁচামেচি কমেনি। আচ্ছা, তোর এতই পাওয়ার যে এক টিপে আমাদের শেষ করে দিবি? তাহলে শেষ কর, এখনই চাপ দে। তোর বুকে যদি এতই হ্যাডাম থাকে তাহলে এখনই রিমোটের বাটন টিপ। এক পায়ে পায়ে গিয়ে আসে কুষাণ, যেন উষ্ণি ঝড় মুখিয়ে আসছে। ছাড়খাড় করে ফেলবে মুহূর্তেই। কুষাণের কণ্ঠে আগের মতোই পাগলামি। কি হলো, ভয় পাচ্ছিস? তোর যদি এতই ভয় হয় তাহলে পরিবার নিয়ে বাসা থেকে বেরিয়ে যা, তারপর রিমোটের বাটনে চাপ দে। আমরা সবাই এখানেই দেখব, দেখেই তোর কত ক্ষমতা। সাফিনের মাঝে কোনো হেলদোলে নেই। ঠোঁটে এখনো শয়তানি হাসি। আবিদ পেছন থেকে ডেকে বলল। হানিফ তরফদার বললেন, কুষাণ, পাগলামো ছাড়। এখনই বাসা থেকে বের না হলে আমাদের সাথে সবার প্রাণ যাবে। এতগুলো মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারি না। সবাইকে নিরাপদ আশ্রয় নেওয়ার ব্যবস্থা কর। সবাই ভয়ার্তার্থ গলায় হানিফ তরফদারের সাথে সহমত পোষণ করলো। ততক্ষণে কুষাণ ছো মেরে রিমোট নিয়ে নিয়েছে। সাফিনের মুখ পুরো হা হয়ে গেছে। কুষাণ হাসতে হাসতে বলছে, কোন বাটনে চাপ দিলে এই বাড়ি ধ্বংসস্তূপে পরিণত হবে? এই বাটন নাকি এই বাটন? সাফিনের পরিবার বেরোতে চাইলেও বেরোতে দেয় না আবিদ আর জেরিন। ছোট বাচ্চাগুলোর চোখেও যেন আতঙ্ক। মাহমুদা বেগম আর শাহনাজ বেগমও কুষাণকে বোঝাতে পারছেন না। ভীতিকর পরিবেশ। সাফিন নিজের দাপটকে মাটি চাপা দিয়ে বলল, কুষাণ, ভুলেও চাপ দিস না। আমি সত্যি এই বাড়িতে বোমা রেখেছি। আমি জানতাম তোর আমার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করে ফেলবি, তাই বোমা রেখেছি বাড়িতে। একদম বাটনে চাপ দিবি না, নয়তো কেউ বাঁচবে না। কুষাণ আর আবিদ হাসতে হাসতে একটা বাটনে চাপ দিল, কিন্তু কিছুই হলো না। আর একটা বাটনে চাপ দিতে নেবে অমনি সাফিন এসে ছোঁ মারতে চাই, কিন্তু তার আগে কুষাণ সরিয়ে নেয় রিমোট। কুষাণ সরে যায় সেখান থেকে। নৌমিতার কাছে গিয়ে দাঁড়াতে টলমল চোখে তাকায় মেয়েটা। দুজনার দৃষ্টি দুজনাতেই নিবদ্ধ। ওই অবস্থাতেই নৌমিতার হাত দিয়ে রিমোটের বাটনে চাপ প্রয়োগ করে কুষাণ। শাস্তিটা নিমু নিজের হাতেই দিক। কিন্তু আশ্চর্য কাণ্ড, বাসায় তো ছাড়, আশেপাশেও কোথাও বোম ব্লাস্টের শব্দ শোনা যায়নি। কুষাণ আর আবিদ উচ্চ শব্দে হেসে ওঠে আবারও। তাচ্ছিল্য করে বলে, কোথায় বোম? ব্লাস্ট হলো না তো? সাফিনও এতক্ষণে চিন্তায় পড়ে গেছে। সে তো আসল বোমাই রেখেছিল, তাহলে ব্লাস্ট হলো না কেন? আবিদ সিরিয়াস ভঙ্গিতে বলে। দুই বন্ধু হাত মিলিয়ে হো হো করে হেসে ওঠে। সাফিনকে চিন্তামগ্ন দেখে কুষাণ বলে ওঠে, বোমটা তোর বাড়িতেই রেখে এসেছি। সাফিনের বাবা ভয়ে আটকে ওঠে। বাসায় সাফিনের মা আছে, ওর আবার কিছু হয়ে যায়নি তো? তিনি দ্রুত কল করেন বাড়ির নাম্বারে। ওদিকে সাফিন তার মায়ের কথা ভেবে কুষাণকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে দিয়েছে। সাফিনের বাবা ফোন করে জানতে পারেন বাড়িতে কিছু হয়নি, সবকিছুই ঠিক আছেন। কুষাণ আরাম করে নৌমিতার সঙ্গে বসে হেয়ালি ভাব নিয়ে শরীর টানা দিয়ে বলে, বোমটা তোর বাড়িতে নয়,
ফার্ম হাউসে রেখে এসেছি। চমকে ওঠে সাফিন। চোখ দুটো কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। সাফিনের সঙ্গে আখিরও এবার ঘাম বেরিয়ে গেছে। ততক্ষণে কল চলে এসেছে, ফার্ম হাউসের অর্ধেক অংশে বোম ব্লাস্ট হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে, যেখানে রাখা আছে কোটি কোটি টাকার ড্রাগস। হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়ে সাফিন। দৌড়ে যেতে যেতে বলে, তোদের সবটাকে পরে দেখে নেব। আরে যা যা, আগে নিজের গা বাঁচা, তারপর না হয় আমাদের সঙ্গে হিসাব নিকাশ করবি। আবিদ বলে। কুষাণ তার বাবাকে বলল, চলো বাসার নিচে গিয়ে ক্লাইম্যাক্সটা দেখে আসি। অনেক মানুষ কুষাণের পেছন পেছন নিচে নামলো। নিচে নেমে দেখে তাদের বাসার নিচেই পুলিশ সাফিনদের আটক করে ফেলেছে। রক্ত ঝরছে সাফিনের চোখে। সপরিবারের হাতে নিজে যে শুধুমাত্র কুষাণের জন্য। একজন অফিসার এসে কুষাণের সাথে হ্যান্ডশেক করলো। অফিসারটা কুষাণের স্কুল জীবনের বন্ধু। কাজী সাহেব চলে যেতে নিলে হানিফ তরফদার বললেন, কোথায় যাচ্ছেন? আপনার কাজ এখনো শেষ হয়নি, সবাই উপরে আসুন। যথারীতি সবাই পুনরায় তিনতলায় ফ্ল্যাটে গেল। নমিতার আগের জায়গায় ঠায় বসে আছে। রাহেলা বানুও নিজ জায়গা থেকে নড়েনি। সবাইকে হানিফ তরফদার বসালেন। নাজিম তরফদার আর শাহনাজ বেগম কাঁদছেন। এক মেয়ে পালিয়ে গেল, আর এক মেয়ে এমন একজনকে পছন্দ করলো যে একজন সন্ত্রাস। বিয়েটা ভেঙে মেয়ের প্রাণ বেঁচেছে, কিন্তু দুর্নাম থেকে রক্ষা করবে কি করে? গ্রামের মানুষ একটু হলেই 3 গুণ বাড়িয়ে বলে। মুখ দেখাবেন কি করে গ্রামের মানুষজনদের সামনে? মা বাবার মনের অবস্থা বুঝতে পেরে নিকিতাও কাছে। হানিফ তরফদার সকলের উদ্দেশ্যে ঘোষণা দিলেন, নিমু আমার আর একটা মেয়ে, বয়সের তাড়নায় হয়তো ভুল মানুষকে পছন্দ করেছিল, কিন্তু নিমুর মান সম্মান আমাদের পরিবারের সঙ্গে জড়িয়ে আছে। হানিফ তরফদারের মুখের কথা কেড়ে নিয়ে আফসানা তরফদার বললেন, ঠিক বলছো ভাইজান, দুটো বোন আমাদের বংশের মান সম্মান নিলামে উঠিয়েছে। একজন তো আমার শ্বশুরবাড়ির সম্মানটাও মাটিতে মিশিয়ে দিয়েছে। আমার ছেলেকে কেড়ে নিয়েছে আমার থেকে। এদের সাথে চিরতরে সম্পর্ক শেষ করে দাও, এরা এটারই যোগ্য। আফসানার কথায় নাজিম তরফদার আরো ভেঙে পড়লেন। রাগে নিকিতার গালে জোরে থাপ্পড় মারলেন। গালে হাত রেখে কাঁদছে মেয়েটা। নমিতার কাছে যাওয়ার আগেই ঢাল হয়ে দাঁড়ালো কুষাণ। রাহেলা বানু আফসানার কথাকে সম্পূর্ণ উজ্জ করে নিজের মতামতটুকু নিলেন। আজীবন মুখ বুজে সহ্য করে আসছি বলে এখনো যে সহ্য করব এমনটা ভাবিস না আফসানা। আমি তোর সৎ মা হয়েও তোকে কখনো কষ্ট দিইনি, দুটো কথা শুনাইনি। হানিফকে আমি আমার বড় পুত্র বলে জানি। সবসময় তুই যা নয় তাই বলে যা, সব সহ্য করি আমি। তবে আজ আমি বলবো, হানিফের কাছে কিছু চাইবো। নিমুকে এত বড় ঠকবাজের হাত থেকে যখন কুষাণই রক্ষা করেছে, আমি চাই কুষাণ এবার আমাদের পরিবারের সম্মান বাঁচানোর দায়িত্ব নিক, নিমুকে স্ত্রী হিসেবে গ্রহণ করুক। আফসানা তরফদার হা হয়ে গেছেন। কুষাণ নত মস্তিষ্কে নরম গলায় বলল, এ হয় না দাদু, লিমু আমার বোন হয়। হঠাৎ করে বিয়ে করাটা ঠিক নয়। মানসিক প্রস্তুতিরও একটা ব্যাপার আছে। হানিফ তরফদারকে রাতেই কুষাণ সব শিখিয়ে পড়িয়ে রেখেছে। কুষাণ এক ইশারা দিতেই তিনি চটজলদি বললেন, মানসিক প্রস্তুতি নেওয়ার জন্য পরে অনেক সময় পাবি, তবে বিয়ে তোকেই করতে হবে এবং আজকেই করতে হবে। বিয়ের পর না হয় নিমো ইন্টার পাস করা অবধি গ্রামেই থাকবে, ততদিনে তুইও পড়াশোনাটা শেষ কর। এ সম্বন্ধে কারো কোনো আপত্তি আছে? কুষাণ বিড়বিড় করে বলে, বললেই হলো, মুখের মূল্যক নাকি যে বিয়ে করে 1 বছর বউ ছাড়া থাকতে হবে? আমি কি একটু বেশি বলে ফেললাম? মাহমুদা বেগম বললেন, আমাদের পরিবারের কারো আপত্তি নেই, আপত্তি থাকার প্রশ্নই ওঠে না। নিমুকে আমি আমার একমাত্র পুত্রবধূ হিসেবে গ্রহণ করে নিলাম। নাজিম তরফদার জড়িয়ে ধরলেন হানিফ তরফদারকে। এই মুহূর্তে এমন কিছু হবে তিনি স্বপ্নেও ভাবতে পারেননি। ঋণের কথা আসছে কোথা থেকে? কিছু না ভেবে মেয়েকে সারা জীবনের জন্য আমার ঘরে পাঠিয়ে দিচ্ছিস, এটা কি কম? একদম কাঁদবি না, নয়তো এই বয়সে আমার হাতে মার খাবি। সীমা এতক্ষণে তবদা লেগে গেছে। নমিতার বিয়ে যদি কুষাণের সাথে হয় তাহলে তার কি হবে? তার ফুপু সকালে এক কথা বলল আর বিকাল হতেই এত সহজে রং পাল্টে ফেললো? সীমার বাবা বিস্মিত কণ্ঠে বললেন। আফসানা বেগম সুযোগের সদ্ব্যবহার করলেন। ঠিক বলেছেন, এরা নিজেদের ইচ্ছেটাকে কুষাণের কাঁধে চাপিয়ে দিচ্ছে। এটা অন্যায়। এখানে আরও ছেলে আছে, তাদের মধ্যে কাউকে বিয়ে করতে বলুক, কুষাণকেই কেন করতে হবে? পরিস্থিতি বিগড়ে যাচ্ছে। নমিতার এক খালাতো ভাই হয়তো প্রস্তুতি নিচ্ছে কিছু একটা বলার।
তার নিমুকে কি অন্য কেউ নিয়ে যাবে? না, এ হতে পারে না। এত কষ্ট করে সে কি এমনি এমনি করেছে? কুষাণ দ্রুত গলায় শুধালো। আমার পরিবার যখন চাইছে নিমুকে আমার স্ত্রী হিসেবে গ্রহণ করি, তাহলে আমার দ্বিমত করার কোনো প্রশ্নই ওঠে না। আমি এই বিয়েতে রাজি। আমার পরিবারের সম্মান রক্ষার্থে নিজের জীবন অবধি দিতে পারি, সেখানে নিমুকে বিয়ে করা আমার জন্য সৌভাগ্যের ব্যাপার। আই হোপ নিমুরও কোনো আপত্তি থাকবে না। নমিতা নিচু গলায় কাইফাকে বলল। দেখছিস, তোর ভাইয়ের নাটক দেখেছিস? সবাই বলেছে বলে নাকি বিয়ে করতে চাইছে, অথচ আমাকে কিডন্যাপ করে বিয়ে করার প্ল্যান করেছিল। পরে হয়তো খোঁচা দিয়ে বলবে তোকে বিয়ে করতে চাইনি, সবাই জোর করেছিল, করেছি। দেখেছিস কি ধড়িবাজ। কাইফা ঠোঁট টিপে টিপে হাসে। অনেক জোর জোর ঝামেলার পর কুষাণ আর নমিতা বিয়ে নামক পবিত্র বন্ধনে আবদ্ধ হলো। আজ থেকে শুরু হলো দুটো মানুষের একসাথে পথ চলা, দুটো হৃদয়, দুটো পরিবার এক শুধুই বাধা পড়লো। একজোড়া দৃষ্টি একে অপরের প্রতিশ্রুতি দিচ্ছে এক নতুন অধ্যায়ের সূচনা। ভালোবাসার সুখে দুঃখে একে অন্যের পাশে থাকার এবং একসাথে বেঁচে থাকার অঙ্গীকারে আবদ্ধ হলো দুজন। নমিতার কাছে এখনো সব স্বপ্ন মনে হচ্ছে। কি ভেবেছিল আর কি হলো। সবাই সব ভুলে পূর্বের মতো বিয়ে বাড়ির আনন্দে মেতে উঠেছে। নিকিতা এসে নমিতাকে জড়িয়ে ধরে। নিলয় ভাবছে কুষাণ ভাই তাহলে এখন তার দুলা ভাই হয়ে গেল। কুষাণ আবিদের সাথে হাক করা শেষে জেরিনের সাথে হ্যান্ডশেক করলো। কুষাণ নমিতার কাছে ঘেঁষে দাঁড়িয়ে কানে কানে ফিসফিস করে বলল। কাঁদতে কাঁদতে মেকআপের 13টা বাজিয়ে দিয়েছিস। এবার যদি কাপল পিক ভালো না আসে, তাহলে তোর একদিন কি আমার একদিন। নমিতা দাঁত চেপে ধরে বলে। তোর এই পরিস্থিতি তো কাপল পিক তুলতে হবে। অবশ্যই। আমাদের বাচ্চা কাচ্চাদের দেখাতে হবে না তার মা বাবার বিয়ের ছবি? যা গিয়ে আবার মেকআপ করে আয়, তাহলে প্রোফাইল পিকচারে কাপল ফটো আপলোড করতে দিব। শেষের কথাটা শুনে কিছু মনে পড়ার ভঙ্গিতে সচকিত হয় নমিতা। তার বহুদিনের স্বপ্নে কাপল ফটো আপলোড করব কোনো প্রতারকের সাথে জন্য সেই ইচ্ছে ধামাচাপা দেবে না। সে চলে গেল রুমে। যদিও তার মনে থেকে হাসি আসছে না, তাকে আবার পুনরায় সাজিয়ে দিল জেরিন। সব রীতিনীতি মেনেই তাদের বিয়ের কাজগুলো সম্পন্ন হলো। নিশীতের এক মুহূর্তে সূর্য যখন অন্তর্হিত হচ্ছে, সেই মুহূর্তেই কুষাণের বন্ধু বান্ধবদের আগমন, যারা কুষাণকে সাহায্য করেছে। তারা সহ আরও অনেকে এসেছে। দ্বিতীয় ফ্ল্যাটে এখন উৎসব মুখর আয়োজনে ব্যস্ত বিরাজমান। নমিতা সবার সঙ্গে একবার দেখা করেছে, আত্মীয়রা অনেকে চলে গেছে। নমিতা পুনরায় কাইফার ঘরে প্রত্যাবর্তন করে নিজেকে হালকা করায় ব্যস্ত। অবসন্ন সজ্জা খুলে দিচ্ছে কাইফা আর নিকিতা। দীর্ঘ সময় জুড়ে জাঁকজমকপূর্ণ সাজে আবদ্ধ থেকে হাঁসফাঁস লাগছে তার কাছে। মুক্তির জন্য তার মন কেবলই উন্মুক্ত। তখনই রুমের দ্বারে এসে থামলো কুষাণ। ডাকলো নিকিতাকে। নিকিতা। জি ভাইয়া, আসছি। নিকিতা কুষাণের কাছে যায়, সাথে কুষাণের মাও আছে। কিছুক্ষণ তিনজনের মধ্যে কিছু আলোচনা করে চলে যায় কুষাণ। নিকিতা চলে এলো দুয়ারের এখানে থেকে। নিকিতা সারাদিনের ক্লান্তিতে হেলান দিয়ে শরীরের সবটুকু ভার ছেড়ে দিয়েছে চেয়ারে। নিকিতা নিচু স্বরে বলল। শোন, যা হবার হয়ে গেছে। সৃষ্টিকর্তার অশেষ রহমতে এরকম একটা ঠকবাজের হাত থেকে বেঁচে গেছি আমরা। কুষাণ ভাই অনেক ভালো ছেলে, তুই অনেক সুখী হবি। জেঠু জেঠিমা তোকে ভালো রাখবে, সবার কথা শুনে চলবি। বিয়েটা যত দ্রুত মেনে নিতে পারবি ততই তোর জন্য ভালো। কাইফা চুলের ক্লিপ খুলছে। নমিতা হেয়ালি ভঙ্গিমায় হুহা করছে। এমন হেয়ালি ভাব দেখে নিকিতা ঝাঁকি দেয়। কি রে, তুই শুনতে পাচ্ছিস? নমিতা ভারাক্রান্ত গলায় বলে। লাঠির ঠক ঠক আওয়াজে একজন আসার ইঙ্গিত দেয়। সেটা কার আসার ইঙ্গিত খুব ভালো করে বুঝতে পারলো তিনজনই। রাহেলা বানু এসে বসলেন বিছানায়, বললেন। নিকি, আমার লাগে একটা পান লই আয়। যাচ্ছি দাদি। নিকিতা চলে যায় পান আনতে। রাহেলা বানু নমিতাকে উদ্দেশ্য করে বললেন। একটু আগে সন্ধ্যা হয়েছে, এখন একটু পরিষ্কার হইয়া ঘুমাই আনে, একটু পর আর ঘুমানোর সুযোগ পাবি না। সকাল থেকে এখনো কিছুই খায়নি নমিতা। ক্লান্তিতে হাই তুলতে তুলতে বলে। হ্যাঁ দাদু, একটু পর ঘুমাবো, সারা রাত তো পড়েই আছে। রাহেলা বানু মুচকি হেসে বললেন। সারা রাত তো আছেই, কিন্তু ঘুমানোর লাগি সময় পাবি না। নমিতা উঠে লেহেঙ্গাটা একপাশে সরিয়ে রাখলা। চুলে চিরুনি চালাতে চালাতে ভেজা কণ্ঠে বলল। কিছু ভালো লাগছে না দাদু, প্রতারকটার জন্য অনেক কেঁদেছি। আজ যা ঘটলো কিছুই ভুলে থাকতে পারছি না জানো দাদু।
মাথাটা কেমন যেন ভন ভন করছে। এখন ঘুম আসবে না। চাইলেই কি সব ভোলা যায়? রাহেলা বানু নাক মুখ বিকৃত করে ঝাড়া দিয়ে উঠলেন, ঠোঁট একপাশে বাঁকিয়ে বললেন, আরে রাখ তো তোর প্রেমিকের কথা, ওরে একদম ভুইলা যা, মাথায়ও আনবি না। তাইলে কইলাম কুশান রাগ করব, ওর রাগ উঠলে হুঁশ থাহে না, পরে মায়ের দিলেও কিছু কইতে পারবি না। আর ঘরে স্বামী রাইখা অন্য পুরুষের কথা ভাববি কেন? আমার দাদু ভাইরে কিন্তু একদম ঠকাইতে পারবি না, তাহলে তোর হাত পা সব ভাঙা দিমু। নিকিতা দ্রুত পান দিয়ে ফের ত্রস্ত পায়ে চলে যায়। নমিতার মধ্যে তেমন কোনো প্রতিক্রিয়া দেখা গেল না। যাকে এতদিন ভাই ডাকতো সে এখন তার স্বামী। ভাগ্য আজ কোথায় গিয়ে ঠেকেছে ভাবতেই লাজুকতা চাপড়ে ধরছে তাকে। বেনামি অনুভূতিরা হামলা করছে মনে, যে অনুভূতির কোনো নাম দেওয়া যায় না। লোম দাঁড়িয়ে গেছে মুহূর্তে, চলন্ত হাতটাও স্থির বনে গেছে। নিশ্চুপ নৌমিতা। আর এই নিশ্চুপতাকেই সম্মতি ধরে নিলেন রাহেলা বানু। হাসলেন ঠোঁট চেপে, চটপটে বললেন, বুঝছি সব, আর কন লাগবো না। রাত 10টা বাজনের আগে দুধ লইয়া কুষানের ঘরে যাবে, আজ থাইকা ওইটাই তোর ঘর। কাইফা জিভ কাটলো অগোচরে। এই রে, দাদু বেশি তাড়াহুড়ো করে ফেললো না তো? মনের কথা মনে রেখে এলোমেলো জিনিসপত্র গোছাতে মন দিল। হৃৎপিণ্ড হঠাৎ করে ধক করে উঠল নৌমিতার। শরীর ঘুরিয়ে চোখ তুলে তাকায় রাহেলা বানুর দিকে। তিনি মনের খুশিতে স্বাদ করে পান চিবোচ্ছেন, মুখে অভিব্যক্তিটা ওই রকম। নৌমিতার হাত এখনও রেশমি চুলে, সঙ্গে সঙ্গে ভ্রু গুটিয়ে সন্দিহান স্বরে বলল, আজ ওই রুমে যাব মানে? তাও আবার দুধ নিয়ে? সিরিয়াসলি দাদু, এখন ওই ঘরে থাকতে হবে? কোন দুঃখে? জেঠু তো বলেই দিয়েছে ইন্টার পাস করা অবধি গ্রামে থাকবো। এই সময়ের মধ্যে আমাদের মাইন্ড সেট করতে হবে সংসারের জন্য। তাহলে এখন আবার ভিন্ন কথা বলছো কেন? রাহেলা বানুকে কিছু বলতে না দিয়ে সরু নাকের পাটা ফুলিয়ে খানিকটা ক্ষিপ্র মেজাজেই বলে, কাল পর্যন্ত একজনের বউ হওয়ার স্বপ্ন দেখে কয়েক ঘন্টা পর আরেকজনের সাথে ঘুমাবো? এটা কি আদৌ সম্ভব? মানে তুমি কি বলছো, বুঝে বলছো তো? এত দ্রুত তো গিরগিটিও রং বদলায় না, আর আমি তো মানুষ। ঠোঁট গোল করে চাপা নিঃশ্বাসটা হাওয়ায় ভাসিয়ে দেয়। পান খাওয়া লাল ঠোঁট জোড়া বাঁকালেন রাহেলা বানু। যেটাই হোক, বিয়া তো হইয়া গেছে, এখন আর কইরা যাইব কি? 2 দিন আগ আর পিস মানাই লাগবো। তোর মন যদি নাও চাই তবুও স্বামীর অধিকার দেওয়ার লাগবো। আমার দাদু ভাই তো জানতোই তোরে বিয়া করব। আজকের রাত ভালোবাসার রাত, আদর সোহাগের রাত। জামাইয়ের কাছে থাকবি না তো কি করবি? খবরদার আমার দাদু ভাইরে কোনো কষ্ট দিবি না। ও ও ওই বদমাইশটার জন্য ধীরে ধীরে সব ঠিক হইয়া যাইব। আজ থেকে ওর কাছে থাকবি, ও যা বলবো করবি, যেটা করতে চাই ওটাই করতে দিবি। তোর উপর কুষাণের সম্পূর্ণ অধিকার আছে। পুরুষ মানুষ কন্ট্রোল করতে পারে কম, জামাইয়ের মন সন্তুষ্ট রাখলে জীবন সুখী। হঠাৎ কেসে উঠল কাইফা। পানি খাওয়ার ওসিলায় চলে গেল বাহিরে। নমিতা শব্দ করে চিরুনি রাখলো টেবিলের উপর। কান দিয়ে ধোয়া বের হচ্ছে যেন। কাইফার সামনে লজ্জায় পড়তে হলো। তার দাদু কত সহজেই বলে দিল কথাগুলো। বুড়ো মানুষের মুখে আসলেই লাগাম নেই, যখন তখন বেফাস কথা বের হয়ে যায়। নমিতার চোখে আগুন ঝরছে, রাগে ফুঁসে উঠেছে মুহূর্তেই। ভ্রুজোড়ায় ভাঁজ পড়েছে অসংখ্য। দু হাত কোমরে গুজে চিবিয়ে চিবিয়ে বলে, তুমি কি এখান থেকে যাবে নাকি আমি বের হয়ে যাব? আমি যাই আর না যাই, তুই আগে দাদু ভাইয়ের ঘরে যা। রাহেলা বানু মজা নিচ্ছেন ইচ্ছে করেই। তাতে লজ্জা পাওয়ার বদলে উল্টো খেপে যাচ্ছে নমিতা। ঠোঁট নেড়ে জেদে স্বরে আওড়ালো, আমি পারবো না। আমি কি বলেছিলাম আমাকে বিয়ে করতে? তোমরা চেয়েছো বলেই বিয়ে করতে হয়েছে। আমি এখন ও ঘরে থাকবো না, শুনছো তুমি? আমি ওর সাথে থাকবো না, বাস। তোমার মন চাইলে তুমি গিয়ে থাকো। এই মুহূর্তে নতুন কোনো সম্পর্কে জড়াতে প্রস্তুত নই আমি। যদি আজই স্বামীর অধিকার ফলাতে চাই তাহলে অন্য মেয়ের সাথে বিয়ে দিয়ে দাও। আই ডোন্ট কেয়ার। কিন্তু এসব ফালতু কথা নিয়ে আমার কাছে একদম আসবে না, যত সব। ড্রয়িং রুমে বেলকনিতে গিয়ে ফোঁস করে শ্বাস ছেড়ে দৃষ্টি নিপাতিত করলো ব্যস্ত শহরের পথঘাটে।
মন খারাপের মেলা বসেছে আজ, কিছুতেই সে মেলা ছিন্ন হতে চাইছে না। সময় তখন 11টা হবে হয়তো। চারিদিকে অদ্ভুত মোহময় নীরবতা মেখে আমক আকাশের বুক চিরে দানবীয় বাজ পড়ল হঠাৎ, বিকট আওয়াজে ছলকায় নমিতার দেহ। সফেদ বেডশিট খামচে ধরল ভয়ে লুকাতে। বিছানার মাঝখানে বসে আছে চুপটি করে, গালে শুকিয়ে আছে অশ্রুকণা। এটা কাইফার ঘর নয়, এটা কুষাণের ঘর। রুমটা বড় হলেও ফার্নিচার স্বল্প। সবার কাছে হাত জোর করেও অনুরোধ করেও শেষ রক্ষা হলো না। কুষাণের হয়তো ভীষণ রেগে আছে তার ওপর, তখন গাড়িতে বলল তার জন্য শাস্তি বরাদ্দ রেখেছে। সবাই জেনে শুনেও জমের দুয়ারে পাঠালো। তার তো একটাই ভুল, সে ভুল মানুষকে ভালোবেসে ঘর বাঁধতে যাচ্ছিল। তার জন্য এত দ্রুত সবাই তার বিরুদ্ধে চলে যাবে? সবাইকে দোষ দিয়ে কি লাভ? ভাগ্যের চাকা কখন ঘুরে যায় তা তো বলা যায় না। দরজার খটখট আওয়াজে ঘোর কাটে নমিতার। আর্দ্র চোখে তুলে তাকায় এক পল, ফের চোখ নামায়, দৃষ্টি রাখে তার কোলে। দু হাঁটু উঁচিয়ে বসে আছে। কুষাণের চোখ পড়ে সফেদ চাদরের ওপর, খয়েরিতে শাড়িতে মোড়ানো সংকীর্ণ দেহটার ওপর। কোনো রকম পেঁচিয়ে রেখেছে শাড়িটা। অভিমানে মাথা নত সপ্তদশীর। দরজা আটকে দেয় কুষাণ। জড়ত গম্ভীর গলায় খোঁচা সুলভ বলে, এই, তুই আমার ঘরে কি করছিস? তোকে এই ঘরে আসতে কে বলেছে? পরিবারের সম্মান বাঁচানোর জন্য বিয়ে করেছি, এতে হয়নি? এখন বাসরও করতে হবে? একদম নতুন বইয়ের মতো সেজে গুজে ফুলের বিছানায় ঘোমটা দিয়ে স্বামীর জন্য ধ্যানে বসেছিস? বাহ, কথায় আছে না, বাঙালি বসতে দিলে খাইতে চায়, খাইতে দিলে শুইতে চায়। তোর হয়েছে এই দশা। বিয়েটা ঠিকঠাক মতো করতেও পারলাম না, এখন নাকি বাসর করতে হবে। সারাদিন খেটে খুটে ভাবছিলাম রাতে একটু আরাম করব, তার হলো না। এহেন কথায় থতমত দৃষ্টিতে তাকায় নৌমিতা। মুখের আদল বদলে যায় এক পলকে। সে নিজে থেকে আসতে চেয়েছিল নাকি? সবাই ধরে বেঁধে দিয়ে গেছে বিধায় নিয়মকানুন রক্ষার্থে বসে আছে। অপমানে জোয়াল শক্ত হয়ে এলো কেশির। ছোটখাটো দেহটা হঠাৎ গর্জে ওঠে। একটু থামবে তুমি? সেই তখন থেকে বাজে কথা বলেই যাচ্ছ। কে বাসর করার জন্য বসে আছে?